যেমনটা বলছিলাম যে আমাদের যে আলোড়ন, ওই আলোড়নের একটা শেপ থাকবে। তো এই আলোড়নের শেপটাকে আমরা তখন বলবো ওই আলোড়নের শেপটাকে বলবো এইরকম একটা শেপ। তাহলে এই শেপটা ধরো যে আমরা এই শেপের একটা ছবি তুলেছি, তাহলে এই শেপটা হচ্ছে এক্স অক্ষের সাথে, এই শেপটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি ফাংশন অফ এক্স দিয়ে। তাহলে এখানে ওয়াই কি? ওয়াই হচ্ছে উলম্ব অক্ষ, উলম্ব অক্ষ বরাবর তরঙ্গ স্থিত কোণার সরণ। তরঙ্গস্থিত কোণার সরণ। তারপর আমরা বলছি, আমাদের আর্গুমেন্ট আমরা দিয়েছি যে যদি আমি এক্স এর পরিবর্তে এক্স মাইনাস এ লিখি, তাহলে এই ফাংশনটা দেখতে হবে এমন, সেম ফাংশন কিন্তু এ ঘর সামনে এগিয়ে যাবে। সে কতটুকু ঘর সামনে এগিয়ে গেল? এ ঘর সামনে এগিয়ে গেল। সে এ ঘর সামনে এগিয়ে গেল। তারপর আমরা বলছি যে আমাদের যে এই যে এ ঘর সামনে এগিয়ে গেল, আমি যদি এর পরিবর্তে ভিটি লিখি, তাহলে এই আলোড়নটা সামনের দিকে এগিয়ে যেতেই থাকবে। এর মধ্য দিয়ে যে আমরা এক্স এর পরিবর্তে এক্স মাইনাস এ লিখলে ফাংশনটা এ ঘর সামনে এগিয়ে গেল। আমরা যদি বলি যে এর মানটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এর মানটা পরিবর্তন হচ্ছে ভি রেটে, তাহলে আমরা তখন বলতে পারি যে আমরা লিখতে পারি এরকম করে যে ফাংশন অফ এক্স মাইনাস ভিটি। তাই এক্স মাইনাস ভিটি লিখলে আমার এই শেপটা সামনের দিকে এগিয়ে যেতেই থাকে, সামনের দিকে এগিয়ে যেতেই থাকে। তো এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমরা বলি যে হ্যাঁ, তাহলে আমরা তরঙ্গের একটা সমীকরণ পাইলাম। তরঙ্গের সমীকরণ বলতে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি যে তরঙ্গের উপস্থিত কোনো কোণার সরণ y কে আমরা অবস্থান এবং সময়ের ফাংশন আকারে প্রকাশ করতে সক্ষম হইলাম। এই কাজটা আমরা করতে পারছি এই আর্গুমেন্টের থ্রুতে। ঠিক আছে? তারপর আমরা বলেছি যে আমরা কাজ করব সাইন এবং কোসাইন ফাংশন নিয়ে। কেননা আমাদের যে সকল তরঙ্গ নিয়ে আমরা কাজ করি তার অধিকাংশ তরঙ্গগুলোই সাইন এবং কোসাইন তরঙ্গের সমষ্টি আকারে প্রকাশ করা যেতে পারে। ঠিক এই কারণে আমরা সাইন এবং কোসাইন তরঙ্গ নিয়ে বা সাইন কোসাইন ধরনের ফাংশন নিয়ে বেশি পড়াশোনাটা করব, এবং আমাদের এই চ্যাপ্টারটা মূলত সাইন কোসাইন ধরনের বা পর্যায়বৃত্ত তরঙ্গ নিয়েই কথাবার্তা পাবো। আমরা সেটা নিয়ে আমাদের পড়াশোনাটা করব। তাহলে ওকে, তাহলে আমরা তারপর বলছিলাম যে আমাদের যে কোণার সরণ y কে আমরা তখন লিখবো কিভাবে? a sin kx, দুঃখিত, তখন আমরা লিখবো এভাবে যে a sin kx মাইনাস vt আকারে লিখবো, যেখানে আমরা তারপর বলবো যে এইভাবে লেখা যেতে পারে, অথবা অথবা আমরা এইভাবেও লিখতে পারি a sin ওমেগা টি মাইনাস kx, যেখানে আমরা ওমেগা এবং কে রাশিগুলোকে সংজ্ঞায়িত করেছিলাম। তো এই সংজ্ঞায়নটার পরে আমরা এই সংজ্ঞায়নটার উপর ভিত্তি করে আমরা মূলত আমাদের ক্লাসটা ক্লোজ করেছিলাম। এখন আমরা ক্লাসের নতুন অংশটার দিকে যাব। তাহলে নতুন অংশটা কি? নতুন অংশটা হচ্ছে আমরা তো পর্যায়বৃত্ত তরঙ্গের বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলেছি। আমাদের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে এখানে এই কে বলতে কি বোঝায়, এখানে বলতে ভি বলতে কি বোঝায়, আমাদের এফ বলতে কি বোঝায়, ল্যামডা বলতে কি বোঝায়, এগুলো নিয়ে আমরা ক্লাসগুলোতে কথা বলেছি। তাহলে এর পরবর্তীতে আমরা কি করব? আমরা এখন আমাদের ক্লাসে আজকে আলোচনার বিষয়গুলো কি কি ছিল? আমাদের ছিল যে বিবিধ রকমের যে তরঙ্গ আছে ওই তরঙ্গের সাথে আমাদের একটা পরিচয় হওয়া। তা আমরা সেই পরিচিতিটা আমরা আজকে করব। তো তরঙ্গকে বিভিন্ন প্রকারে ভাগ করা যেতে পারে, বিভিন্ন প্রকারে ভাগ করা যেতে পারে। কেন কেন এই ভাগটা করা যেতে পারে? কারণ আমরা তরঙ্গেতে বিবিধ রকমের বৈশিষ্ট্য থাকতে পারে, সেই বিবিধ রকম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি তরঙ্গকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে তরঙ্গের উপরস্থিত কোণাগুলোর
সরণ আর তরঙ্গ যেদিক বরাবর এগিয়ে চলছে, মানে আলোড়ন যেদিকে এগিয়ে যাচ্ছে আর তরঙ্গের কোণার যে সরণ হচ্ছে সেই সরণটা এই দিক একই দিক বরাবর কিনা। যদি তরঙ্গের কোণার সরণ আর তরঙ্গের আলোড়নের দিক, মানে তরঙ্গ যেদিক বরাবর এগিয়ে যাচ্ছে আর তরঙ্গের কোণার সরণ যদি একই দিক বরাবর হয়, তখন সেটাকে আমরা কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গের উপর তরঙ্গ বলি। ঠিক আছে? আবার আরো একটা হতে পারে যে কোণা সরণ তরঙ্গের তরঙ্গের প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর থাকে, তখন সেটাকে আমরা কি বলি? অনুপ্রস্থ তরঙ্গ বলি বা আর তরঙ্গ বলি। আবার আবার আরেকটা প্রপার্টি কি হতে পারে? আরেকটা প্রপার্টি হতে পারে যে তরঙ্গ কি একটা লাইন বরাবর এগিয়ে যাচ্ছে, মানে ধরো যে একটা দড়ি, আমি একটা দড়িতে আমি একটা ঝাঁকি দিলাম, এই ঝাঁকিটা দিতে দেওয়া হলে তরঙ্গ বরাবর, দুঃখিত, দড়ি বরাবর তরঙ্গটি সামনে এগিয়ে যাবে। এই যে দড়ি বরাবর তরঙ্গটি সামনে এগিয়ে গেল, এটা সেই দড়ি বরাবরই এগিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা একমাত্রিক তরঙ্গ, কারণ একটা একমাত্রায় এই তরঙ্গ প্রবাহিত হচ্ছে। আবার যদি বলি পানির উপরের, পানির পৃষ্ঠের উপরে যে তরঙ্গ প্রবাহিত হয় সেই তরঙ্গকে আমরা দ্বিমাত্রিক তরঙ্গ বলতে পারি, কারণ এই তরঙ্গের আলোড়নটা একটি পৃষ্ঠ বরাবর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই কারণে আমরা এই তরঙ্গটাকে দ্বিমাত্রিক তরঙ্গ বলতে পারি। আবার বলতে পারি যেমন শব্দ তরঙ্গ বা আলোক তরঙ্গ। এই শব্দ তরঙ্গ বা আলোক তরঙ্গকে, এই যে আমার চোখে মুখে যে লাইট পড়ছে বা এই যে আমি যে শব্দ উচ্চারণ করছি, এই শব্দগুলো তরঙ্গ আকারে, ত্রিমাত্রিক তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এই আলোড়নের যে প্রকৃতি, এই আলোড়নের প্রকৃতিতে তরঙ্গ ত্রিমাত্রিক স্থানে চারিদিকে ছড়িয়ে পড়ছে, কোনো লাইনে সীমাবদ্ধ না, কোনো তলে সীমাবদ্ধ না। এর মানে অর্থাৎ মাত্রার উপর ভিত্তি করে তরঙ্গের প্রকারভেদ করা যেতে পারে। আবার তরঙ্গ কি পর্যায়বৃত্তিক তরঙ্গ নাকি পর্যায়বৃত্তিক তরঙ্গ নয়, সেটার দিকেও আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ এই যেমনটা বলছিলাম যে কি আমরা দড়িতে একটা ঝাঁকি দিব, তো এই ঝাঁকি দিলে ঝাঁকিটা যে সামনের দিকে এগিয়ে যাবে, তো তখন ব্যাপারটা কেমন হতে পারে? তখন দেখো যে আমি যদি একটা দড়ি ধরে একটা ঝাঁকি দিই আর কি, ঝাঁকিটা সেই সামনের দিক বরাবর এগিয়ে যাবে। এটা কিন্তু পর্যায়বৃত্তিক কম্পন না, মানে পর্যায়বৃত্তিক তরঙ্গ না। পর্যায়বৃত্তিক তরঙ্গ হতে হলে তো ওটাকে একটা সাইন কোসাইন ফাংশন হতে হবে, তাই না? মানে পর্যায়বৃত্তিক তরঙ্গ হতে হলে ওটাকে এভাবে লিখতে পারতে হবে। এভাবে লিখতে পারতে হবে অথবা এইভাবে লিখতে পারতে হবে। অথবা এভাবে লিখতে পারতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে পর্যায়বৃত্তিক তরঙ্গের কথা। কিন্তু এই যে তরঙ্গটা, এটা কিন্তু পর্যায়বৃত্তিক তরঙ্গ না, এটাকে আমরা একটা পালস বলতে পারি। যে পালসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই পালসের জন্য আমাদের একটা সমীকরণ হতে পারে। অর্থাৎ এটাকে যদি একটা দড়ি বিবেচনা করি, তাহলে দড়ির এইটাকে আমরা যদি বিবেচনা করি, ধরো যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর এই যে কোণাটা আছে, এই কোণা y, এই কোণার সরণ হচ্ছে y, আবার এই কোণার সরণ হচ্ছে এই x প্রাইম অবস্থানে থাকা কোণার সরণ হচ্ছে y প্রাইম, মানে উলম্ব বরাবর যে সরণটা আর কি, উলম্ব বরাবর সরণটা হচ্ছে y প্রাইম। তাহলে এই যে y, এই yটাতে x এর একটা ফাংশন, তাহলে কি ধরনের ফাংশন হতে পারে? আপনারা চাইলে দেখতে পারেন যে এই ফাংশনটাকে চাইলে এইভাবে প্রকাশ করা যেতে পারে আর কি, যে 5 এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। অথবা যদি তরঙ্গের ফাংশন আকারে লিখি, তাহলে x এর পরিবর্তে x মাইনাস vt বসাবো, যেখানে v হচ্ছে আপনার তরঙ্গের বেগ, t হচ্ছে সময়। হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের তরঙ্গগুলোকে আমরা বলি, এই ধরনের তরঙ্গগুলোকে আমরা পর্যায়বৃত্তিক তরঙ্গ বলি না, মানে অপর্যায়বৃত্তিক তরঙ্গ বলতে পারি আর কি। আর যদি তরঙ্গের ফাংশন এরকম হয়, মানে y is equals to a sin omega t minus kx, আর সেই ক্ষেত্রে ফাংশনটা দেখতে কেমন হবে, সেই ক্ষেত্রে গ্রাফটা দেখতে কেমন হবে দেখি।
সেক্ষেত্রে ফাংশনটা মানে তরঙ্গটা দেখতে এরকম হবে এবং এটা সময়ের সাথে সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। সময়ের সাথে সাথে এই তরঙ্গটি সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আই ইনসিস্ট এই কাজটা আপনারা করবেন, সেটা হচ্ছে আপনারা ডেসমোস একটা গ্রাফিং ক্যালকুলেটর, এই গ্রাফিং ক্যালকুলেটরে জাস্ট y is equal to function of x, y is equal to a sin omega t minus kx লিখবেন, যেখানে t একটা প্যারামিটার, ওমেগা একটা প্যারামিটার, k একটা প্যারামিটার। ওমেগা আর k এর ভ্যালু আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর কি করবেন, t এর মান পরিবর্তন করতে থাকবেন। t এর মান যতই বৃদ্ধি করবেন দেখবেন যে কি তরঙ্গটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা তখন ওই অনুভূতিটা পাবেন যে হ্যাঁ তাহলে তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যায়, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, যদি এতটুকু আমরা বুঝতে পারি যে তরঙ্গের এরকম প্রকারভেদও করা যাইতে পারে যে তরঙ্গ পর্যায়বৃত্তিক তরঙ্গ আবার অপর্যায়বৃত্তিক তরঙ্গ হতে পারে। এরপরে আমরা যাব, তাহলে আমরা তো কিছুক্ষণ আগে বললাম যে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গটা একটু দেখার চেষ্টা করি, মানে একটা ভিডিও আকারে দেখার চেষ্টা করি। তো আমি নিজে কিছু ভিডিও দেখেছি এবং আমার মনে হয়েছে এগুলো আপনাদের ক্লাসে প্রেজেন্টেবল। তো আমরা এই ভিডিওগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। হ্যাঁ, 2টা ভিডিও আছে, আমরা একটু দেখবো। যেমন এটা হচ্ছে খুব সম্ভবত অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ প্রবাহিত হয় এক্স অক্ষ বরাবর এবং তরঙ্গের কোণাগুলোর যে সরণ, এই তরঙ্গের কোণাগুলোর সরণ হয় এক্স অক্ষ বরাবর। আমরা দেখবো ব্যাপারটা। তরঙ্গের এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে কোনো সাউন্ড পাবো না, আমার সাউন্ড আসলে দরকার পড়বে না। আমি মাঝখান থেকে সরে যাই, আপনার ভিডিওটা দেখেন। ও ওয়েল, এখানে একটা অসুবিধা আছে, একটু পজ করি। এখানে আমাদের ক্যাপশনটা সমস্যা করছে। এটা একটা স্প্রিং আর কি। হ্যাঁ, এবং এই স্প্রিং এর মধ্য দিয়ে সে সামনে পিছে করবে এবং এর ফলে তরঙ্গের অনুদৈর্ঘ্য আলোড়ন সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনারা সেটা দেখবেন। খেয়াল করলেন আলোড়নটা, যে আলোড়নটা কিন্তু সামনের দিক বরাবর এগিয়ে গেল। তা আমরা একটু পজ করি, আমরা একটু একটা পার্টিকুলার জায়গায় আমরা একটু পজ করবো আর কি। এই যে দেখেন এইখানের মধ্যে একটা সংকোচন হলো না, মানে এখানে একটা প্রসারণ আর এইদিকে একটা সংকোচন, এবং এই সংকোচনটা সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। খেয়াল করবেন, সে যখন হাতটা এদিক বরাবর একটু সামনে নিয়ে গেল তখন স্প্রিংটা সংকোচন হলো, এবং এই সংকোচনটা পুরো স্প্রিং বরাবর একসাথে হলো না, এই স্প্রিং এর একটা নির্দিষ্ট অংশ সংকুচিত হয়ে গেল এবং এই সংকোচনের প্রবাহটা সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। আমরা বলছি এই ধরনের তরঙ্গকে বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডিনাল ওয়েভ। এই তরঙ্গে দেখেন স্প্রিং এর মধ্য দিয়ে তরঙ্গ এগিয়ে যাচ্ছে সামনের দিক বরাবর, এবং স্প্রিং এর কোণাগুলো বা স্প্রিং এর এই যে তারগুলো, এই তারগুলোর সংকোচন প্রসারণ হচ্ছে আগে পিছে। তাহলে তরঙ্গ এদিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং কোণার সরণ হচ্ছে সামনে পিছে। এই ধরনের তরঙ্গকে আমরা এই কারণে কি বলছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলছি। মানে পুরোটা শেষ করি আর কি তাহলে এখন। হ্যাঁ, আমি টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব যেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন। একটু জোরে বলবেন। ঠিক না, মিডিয়ামের উপরও নির্ভর করে কিছুটা, আবার হ্যাঁ সোর্স পার্টিকেলের উপর নির্ভর করে। যেমন এই যে স্প্রিংটা দেখছেন, এই স্প্রিং এ যদি উনি যদি এই স্প্রিংটাকে সে উপরে নিচ বরাবর মুভমেন্ট করাইতো, তাহলে আপনি দেখতেন যে কি এই তরঙ্গটা অনুপ্রস্থ তরঙ্গ। কিন্তু এই ক্ষেত্রে আবার দেখছেন যে কি সে মুভমেন্টটা করাচ্ছে সামনে পিছে, এই কারণে স্প্রিং এর মধ্যে দিয়ে তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আবার যদি শব্দ তরঙ্গের কথা বলি, শব্দ তরঙ্গ কিন্তু বায়ু মাধ্যমে কখনো অনুপ্রস্থ তরঙ্গ হিসেবে প্রবাহিত হয় না। উৎস যেদিক বরাবরই কম্পনটা করুক না কেন, শব্দ তরঙ্গ কিন্তু
কি প্রকৃতির তরঙ্গ হয়? অনুপ্রস্থ প্রকৃতির, দুঃখিত, অনুদৈর্ঘ্য প্রকৃতির তরঙ্গই হয়, ওটা কিন্তু কোনো চেঞ্জ হয় না আর কি। তো ঠিক মানে আমরা এই কনক্লুশনটা টানতে পারি না যে উৎসের কম্পনের প্রকৃতির উপর নির্ভর করে, সরাসরি মিডিয়ামের উপরও নির্ভর করে, বা ওই তরঙ্গ কি রূপ তার উপর নির্ভর করে। যেমন আমরা যদি বলি আলোক তরঙ্গের কথা, আলোক তরঙ্গ কিন্তু উৎসের কম্পনের উপর ভিত্তি করে কখনো অনুদৈর্ঘ্য প্রকৃতির তরঙ্গ হইতে পারবে না। আলোক তরঙ্গ যেটা, আলোক তরঙ্গ আসলে একটা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, যেখানে মধ্যে তরঙ্গের কোন নির্দিষ্ট অবস্থানে ইলেকট্রিক ফিল্ডের যে পরিবর্তন, এই ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনটা হয় তরঙ্গের দিকের সাথে উলম্ব বরাবর। তো যেমনটা বলছি যে এটা মাধ্যমের উপর নির্ভর করে, তরঙ্গের প্রকৃতির উপর নির্ভর করে, আবার এই ক্ষেত্রে উৎসের কম্পনের উপরও নির্ভর করতে পারে। ঠিক কোনো কনক্লুশন টানাটা আমি না বলবো আর কি। শেষ করি ভিডিওটা। কোথায় ছিলাম? একই লোকের আরেকটা ভিডিও আমরা দেখব, যে ভিডিওতে আমরা দেখব যে কি অনুপ্রস্থ তরঙ্গ মানে আর তরঙ্গ আর কি। যেমন এই ক্ষেত্রে আমরা একটা দড়ি ব্যবহার করব এবং দড়িটাকে আমরা সামনে এইভাবে নড়াবো এবং দেখব যে তরঙ্গটা সামনের দিক বরাবর এগিয়ে যাচ্ছে। আশা করি দেখতে পাইছেন, এবং এটার আমরা আরো অনেক উদাহরণ কিন্তু আরো কিছু অ্যানিমেশনেও দেখছি আর কি। তো এটা নিয়ে আমরা খুব বেশি আলাপ করব না। তো আমাদের ক্লাসে আমরা ফেরত যাই। তো যেমনটা বলছিলাম, আমাদের বিবিধ প্রকৃতির তরঙ্গ হতে পারে এবং সেই বিবিধ প্রকৃতি নিয়ে আমরা একটু পড়াশোনা করলাম। আমরা দেখলাম যে তরঙ্গ পর্যায়বৃত্তিক হতে পারে, অপর্যায়বৃত্তিক হতে পারে। তরঙ্গ একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। তরঙ্গ অনুপ্রস্থ হতে পারে, অনুদৈর্ঘ্য প্রকৃতির তরঙ্গ হতে পারে। অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা এই, মাধ্যমের কোণাগুলোর সরণ তরঙ্গের দিক বরাবর হচ্ছে তাহলে অনুদৈর্ঘ্য, মাধ্যমের কোণাগুলোর সরণ তরঙ্গের দিকের সাথে লম্ব বরাবর হচ্ছে তাহলে অনুপ্রস্থ। ক্লিয়ার? ওকে।